গতকাল লাইভ স্ট্রিমিং এর শর্তে রাজি না হওয়ার ফলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে বৈঠক সেটা ভেস্তে গিয়েছিল এবং তখনই নবান্নের প্রশাসনিক একটি সভাঘর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রী একেবারে শেষের দিকে এসে যে বক্তব্যটা বলেছিলেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের মন ছুঁয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে শুভ কাজে দেরি কেন? কি ব্যাপার? না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার চেয়ারে মোহটোহ নেই, আমি চাইলে পদত্যাগ করতে পারি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই কার্যত রাজ্য রাজনীতির শোরগোল। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কি তিনটি দপ্তর থেকেই তিনি ইস্তফা দিতে চাইছেন? অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী, একদিকে স্বাস্থ্যমন্ত্রী, একদিকে পুলিশ মন্ত্রী, এই তিন মন্ত্রিত্ব থেকেই কি তিনি অব্যাহতি চাইছেন? নাকি তিনি মনে করছেন শুধু মুখ্যমন্ত্রীর পদ তিনি ছেড়ে দেবেন, বাকি স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রীর পদ তিনি সামলাবেন? আসলে সেটা হওয়াটা একেবারেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে, এই যে আরজিকর কাণ্ডের যে ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীরও আগে পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রীর। এবং যেভাবে প্রমাণ লোপাটের অভিযোগের কথা উঠে আসছে এবং তার কিছুটা অন্তত প্রাথমিক সত্যতাও বিভিন্ন ক্ষেত্রে অল্প অল্প খুঁজে পাওয়া যাচ্ছে, সে নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং সার্বিক ঘটনার দায় নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গতদিন বললেন তিনি পদত্যাগ করতে রাজি রয়েছেন, তিনি তিনটি দপ্তর থেকেই পদত্যাগ করতে কি রাজি রয়েছেন, এই প্রশ্নটা থাকলো। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যখন আবহ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে বা তার ইচ্ছা প্রকাশের একটা ইঙ্গিত নিয়ে, যখন গোটা রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে, তার ঠিক আগেই বা সেই সময়ই গতকাল রাজ্যপালের তরফ থেকে একটা দারুণ বিবৃতি দেওয়া হলো। কার্যত আমি শুনলাম দুটো ভাষায় তিনি এই বিবৃতি দিয়েছেন, একটা ইংরেজিতে, একটা হিন্দিতে। আমি আপনাদের হিন্দি ভাষাটায় শোনাচ্ছি। সেখানে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন, কড়া সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কি সেই সিদ্ধান্ত? যে এবার থেকে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সোশ্যাল বয়কট করবেন, অর্থাৎ সামাজিকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বয়কট করবেন রাজ্যপাল। কোনো রকমের অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন সেখানে তিনি উপস্থিত থাকবেন না। ভাবতে পারেন যে একজন সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি মনে করছেন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার এমনই কীর্তি যে তার সঙ্গে পাবলিক প্লেসে কোনো মঞ্চ শেয়ার করা যায় না, সেই জন্য সোশ্যালি তার সঙ্গে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। আমাদের রাজ্যবাসীর জন্য এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমার মনে হয় মুখ্যমন্ত্রী বোধহয় পদত্যাগটা করে দেওয়াই উচিত। কি বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল? একটু ভাঙা ভাঙা হিন্দিতে শুনুন আপনারা। राज्यपाल तौर पर इंतजार नहीं कर सकता, इसलिए इसलिए मैं संकल्प लेता हूं कि मैं मुख्यमंत्री का सामाजिक बहिष्करण करूंगा। सामाजिक बहिष्करण, सोशल बॉयकॉट ऑफ द चीफ मिनिस्टर। सामाजिक बहिष्करण का मतलब क्या है? मैं मुख्यमंत्री के साथ कोई सार्वजनिक मंच साझा नहीं करूंगा। मैं किसी ऐसे सार्वजनिक कार्यक्रम में भाग नहीं लूंगा जिसमें मुख्यमंत्री शामिल हो। राज्यपाल के रूप में मेरी भूमिका संवैधानिक दायित्वों तक की सीमित रहेगी, जिसका निर्वहन मुझे मुख्यमंत्री के संबंध में करना है। ज्यादा नहीं, कम नहीं, नथिंग मोर, नथिंग लेस। শুনলেন বন্ধুরা, একেবারে মারাত্মক বক্তব্য। রাজ্যপাল যদি বিশ্বাস করতে না পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেখানে রাজ্যবাসী কি করে বিশ্বাস করবে? আর এমনিতে রাজ্যবাসী, আপনারা যদি সোশ্যাল মিডিয়াগুলো একটু চেক করেন দেখতেই পাবেন যে কতটা অনাস্থা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর সেটা প্রকাশ পেয়ে গিয়েছে। এবং মুখ্যমন্ত্রী সে কথা নিজেও স্বীকার করে নিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেক রকম অপপ্রচার করছো আমার বিরুদ্ধে, অনেক রকম কুৎসা করছো। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সব বিষয়টা তিনি অ্যাওয়ার রয়েছেন। এবং এত কিছু জানার পরও কেন তিনি পদত্যাগ করবেন না, তার উপরে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল যখন বললেন যে তার সঙ্গে তিনি মঞ্চ শেয়ার করতে চান না, এরপরে তো বোধহয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়াটাই উচিত। যাই হোক, তবে আমাদের এই রাজ্যপালকেও মনে করিয়ে দিতে চাইবো কিছু কথা।
রাজ্যপাল অন্তত অবশেষে বুঝতে পেরেছেন। আমরা তো সেই দিন থেকে প্রশ্ন তুলেছিলাম যেদিন রাজ্যপাল হাতে খড়ি নিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবং ডিলিট উপাধির কথার মনে রয়েছে তো, সেন্ট জেভিয়ার্স কলেজের যখন একেবারে ঘটা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিলিট উপাধি তুলে দিচ্ছিলেন, সেই মঞ্চে হাজির ছিলেন রাজ্যপাল। তখন রাজ্যপাল সদ্য সদ্য এসেছেন, তখন তাকে দোষ দেওয়া যায় না, তখনও হয়তো সবটা বুঝে উঠতে তিনি পারেননি। কিন্তু সেই অনুষ্ঠানের কথাগুলো থেকেই পশ্চিমবঙ্গবাসী মনে রেখেছিল যে এই সদ্ভাব আর কদিন থাকতে পারে। একটু ভেবে দেখুন যে রাজ্যপাল সহাস্য মুখে ডিলিট উপাধি তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এই বছর কয়েক আগেকার ঘটনা। আর আজকে সেই রাজ্যপাল বলছেন যে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্তত সামাজিক সম্পর্ক রাখা যায় না। বুঝতে পারছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা মানুষ চিনে ফেলেছেন। অন্তত সময়টা হয়তো কারুর দুদিন লেগেছে, কারুর 2 বছর লেগেছে, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানকে চিনতে পশ্চিমবঙ্গবাসীর ভুল হয়নি। আর যারা এখনো চিনতে পারেননি তারা হয়তো চিনেও না চেনার ভান করছেন, আর না হলে ওই কিছু অনুদানের মতো কিছু জিনিস পাচ্ছেন বলে হয়তো অনেকেই নীরব হয়ে বসে রয়েছেন। সে যাই হোক, আপনাদের আরো একটা জিনিস দেখাতে চাইবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত দিনে যে প্রেস কনফারেন্সটা করলেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বললেন যে ছাত্রছাত্রীরা তারা কাজে যোগ দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা অবস্থাতেও ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন না। এদৎ সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা তো বড়, আমরা ছোটদের ক্ষমা করে দিই, আমাদের ওই সমস্ত অভিমান রাগ এসব নেই, আমরা ওদের ক্ষমা করে দিই এবং আমরা ওই এসমা টেসমা জারি করব না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু এটা বলার আসল কারণ কি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদক্ষেপ নিতে পারছেন না, সেই কারণটাই আপনাদের ব্যাখ্যা করব। গতকাল কি বলেছিলেন এই প্রসঙ্গে, আগে সেটা শুনিয়ে দেব। সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে। আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয়। আমি 26 দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে। আমি 14 দিন ধর্ণা করেছিলাম, সিঙ্গুরে আসেনি। শুনলেন বন্ধুরা? কিন্তু বলুন তো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের মনে রয়েছে যে এই যে ছাত্রছাত্রীরা যারা এসএলএসটি কিংবা প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেক দিন রাস্তায় বসে আন্দোলন করছিলেন, এবং আমার মনে রয়েছে জায়গাটা আমি ভুলে গেছি, যে একটি বড়সড় আন্দোলন তারা সংগঠিত করতে পেরেছিলেন, পুলিশ প্রশাসন এসে একেবারে রাতের বেলায় সমস্ত আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছিল। আপনাদেরও হয়তো সেই ঘটনাটি মনে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদেরকে সরিয়ে দিতে পারলেও কেন ডাক্তারদের সরিয়ে দিতে পারছেন না? ভয়টা কোথায়? আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে এটা অরাজনৈতিক আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন বলে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে পারছেন না। আপনাদের মনে করিয়ে দিতে চাইবো যে শিক্ষকরাও যে আন্দোলনটা করছিলেন সেটা অরাজনৈতিক আন্দোলন, সেখানেও কিন্তু তারা রাস্তায় বসেছিলেন, রাতের বেলাতেও রাস্তায় বসেছিলেন। সেই আন্দোলনটিও অরাজনৈতিক আন্দোলন হলেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়ে রাত্রির বেলা সেই আন্দোলনটিকে ভেঙে দিতে একেবারে কোনো রকমের দ্বিধাবোধ করেননি। কিন্তু এটা পাচ্ছেন না কেন? কেন মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিতে পারছেন না? সত্যি কি তিনি বড়, তিনি অনেক মায়াবী, অনেক দয়া মায়া রয়েছে তাই? মোটেই সেই রকমটা না, সেটা আপনাদের পরিষ্কারভাবে বলতে পারি। তার কারণ আপনাদের হিসেবে 2টো বা 3টে কারণের কথা বলার চেষ্টা করছি। প্রথম যে কারণটা আপনাদের সামনে বলবো, এই যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন না, এদের পাশে সাপোর্ট রয়েছে সিনিয়র ডাক্তারদের, যারা এখনো পর্যন্ত সরকারি হাসপাতাল বলুন কিংবা বেসরকারি হাসপাতাল, সেটা তো সম্পূর্ণ আলাদা, সেখানে চিকিৎসার কোনো রকমের গাফিলতি হওয়ার সুযোগ নেই, কিন্তু সরকারি হাসপাতালেও সিনিয়র ডাক্তাররা তারা অক্লান্ত পরিশ্রম করে যাতে কোনো রকমের ক্ষতি না হয় সেই ব্যবস্থা তারা করার চেষ্টা করছেন। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি ছাত্রদের বিরুদ্ধে একটিও কেউ পদক্ষেপ নেয়, তাহলে শুধু পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, তাদের ইউনিটিটা এমনটাই রয়েছে যে এই আন্দোলনটা এমন জায়গায় পৌঁছাতে পারে যেটা মারাত্মক অস্বস্তির হয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর। এবং মুখ্যমন্ত্রী যদি ওই সিদ্ধান্ত নেয়, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন না যে তোমরা চাইলে আমি পদত্যাগ করতেই পারি, তখন আর ওই চাইলে নয়, তখন তার একমাত্র পথ হবে পদত্যাগ করা। সেই কারণেই মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারছেন না। আসুন আপনাদের ভিডিওটা দেখায়। একজন সিনিয়র ডাক্তার বলছেন যে একজনও ছাত্রর গায়ে যদি হাত পড়ে বা অনৈতিকভাবে প্রশাসন যদি হস্তক্ষেপ করে,
তাহলে আমরা তোমাদের পাশে রয়েছি, আমরা ওপিডি থেকে একেবারেই কাজ উইথড্র করে নেব। কি বলেছেন শুনুন। যদি তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ক তুলে নেব। তোমরা লড়াই চালাও, আমরা পাশে আছি। ধন্যবাদ জানাবো। শুনলেন বন্ধুরা, এটা হচ্ছে আসল কারণ যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা অনেকটা আবার আশাহত হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী কেন এতটা পেশেন্স দিচ্ছেন, কেন এই আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করছেন, কেন জোর করে এই আন্দোলনকারীদের হটিয়ে দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা এই সমস্ত কথাগুলো বলছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন করতে পারছেন না তার ছোট্ট একটা ইঙ্গিত দিলাম। আর দ্বিতীয় ইঙ্গিতটাও খুব স্পষ্ট, সেটা আপনারা জানেন যে এই আন্দোলনের পেছনে যে শুধুমাত্রই ডাক্তাররা রয়েছে এমনটা ভাবলে কিন্তু একেবারেই ভুল হবে। এই আন্দোলনের পেছনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ রয়েছে। ডাক্তারদের পাশে থেকে তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তার কারণ আজকে যে ছাত্রীটির মৃত্যুর ফলে ডাক্তাররা এইভাবে রাস্তায় নেমে পড়েছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের একই দাবি যে যে কোনো কর্মস্থলে তাদের বাড়ির মেয়েটিরও এই একই অবস্থা কোথাও হয়েছে, কোথাও হতেও পারে, এই আশঙ্কা থেকে। এবং রাজ্য প্রশাসনের এই 12-13 বছরে তাদের যা ভূমিকা, প্রত্যেকটি মধ্যবিত্ত বাড়ির সন্তানদের যেভাবে বেকার করে রেখে দিয়ে তাদেরকে 1000 টাকা তাদের মায়েদের পকেটে গুঁজে দেওয়ার একটা নির্লজ্জ প্রয়াস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এবং তার প্রত্যেকটি পদক্ষেপ যদি আপনারা বিচার করেন সেখানে সততার লেশ মাত্র নেই। আপনি যদি ভালোভাবে বিচার করে দেখেন যে সত্যি সত্যি এই রাজ্য প্রশাসন মানুষের স্বার্থে এমন কোনো কাজ করার চেষ্টা করেছেন যাতে মানুষের উন্নতি হবে, এই উত্তরটা খুঁজে পাওয়ার জন্য অনুবীক্ষণ যন্ত্র আপনাকে নিয়ে আসতে হবে। কিন্তু যদি আপনারা খুঁজে পাওয়ার চেষ্টা করেন এই রাজ্যের প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের কোন কোন দিকগুলোকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, এই উদাহরণ আমাকে ছেড়ে দিন, আপনারাই ঝুড়ি ঝুড়ি লিখে দিতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর করে তুলেছেন। সেটা কোনো বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে উত্তর রয়ে গেছে। কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা কাজ বলুন তো যে কাজটা করাতে সত্যি পশ্চিমবঙ্গবাসী কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যি একটা বড় উপকার হয়েছে, আপনি একটা উদাহরণ দিন। যাই হোক, কি বলবেন বন্ধুরা, আপনারা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদত্যাগ করবেন বলছেন সেটাতে সহমত পোষণ করছেন, নাকি আপনাদের আবার দুঃখ টুক্ষ হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ করে দেন তাহলে অনেকের অনেক উপার্জন কমে যেতে পারে, তৃণমূল কংগ্রেসের ছোট ছোট বা মাঝারি নেতাদের যে একেবারে বিলাসবহুল বাড়ি রয়েছে, গ্রামের মধ্যে বড় বড় গাড়ি রয়েছে, হাতে আংটি রয়েছে, গলায় হার রয়েছে, সেগুলো কমে যেতে পারে বা সেগুলো চলে যেতে পারে, এই আশঙ্কা করছেন। অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের তো এই আশঙ্কা হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য প্রশাসনের কাছ থেকে অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো তৃণমূল জামানায় খুব একটা কিছু পায়নি, ওই 500, 1000 বা 1200 টাকা ছাড়া। তাই আপনারা কি বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগকে আপনারা সমর্থন করছেন? এবং রাজ্যপালের এতদিন পরে যে সম্মিত ফিরে পাওয়া, এটাতে আদতে কি কোনো লাভ রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কোনোভাবে চাপে ফেলা যাবে, বা মুখ্যমন্ত্রী কি এটাতে লজ্জা পাবেন? আমার তো মনে হয় না যে মুখ্যমন্ত্রী এত ছোট বিষয়ে অন্তত লজ্জা পাবেন। কি বলবেন বন্ধুরা? আপনাদের উত্তরগুলো শোনারই প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।